হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমার খালা ছিলেন একজন অসাধারণ সুন্দরী নারী। বয়স ছিল তার ৩০-এর কাছাকাছি। তিনি সবসময় খুব যত্নশীল এবং দয়ালু ছিলেন। খালু প্রায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, যার ফলে খালা অনেক সময় একাই থাকতেন। সেই সময়গুলোতে খালা আমাকে প্রায়ই তার সাথে সময় কাটানোর জন্য ডাকতেন। আমি খুশি মনে তার কাছে যেতাম এবং আমরা একসাথে অনেক গল্প করে কাটাতাম। একদিন খালা আমাকে বাড়িতে আসার জন্য বললেন, আর আমি খুশি মনে তার আমন্ত্রণ গ্রহণ করে সেখানে গেলাম। আমি যখন খালার বাড়িতে পৌঁছালাম তখন খালা বাথরুম থেকে বেরিয়ে আসছিলেন। তার গায়ে সাদা রঙের পোশাক ছিল এবং তা কিছুটা ভেজা ছিল। তাকে ওই অবস্থায় দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে খালা খুবই আকর্ষণীয় ছিলেন। তাকে দেখে মনে হতো না যে তিনি একজন বিবাহিত নারী। একদিন তিনি হেসে বললেন, চলো আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হই। অনেক দিন পর এমন আড্ডা দিয়ে এত মজা করলাম আর এত হাসলাম। আমি হেসে উত্তর দিলাম, তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না? খালা হেসে বললেন, বন্ধু ছেলে, কিন্তু এতটা ঘনিষ্ঠভাবে না। আমি মজা করে বললাম, খালা গাল লাল লাল করো না, আমি কিন্তু পালাচ্ছি। এ কথা বলেই আমি হাসতে হাসতে দৌড় দিলাম। আর খালাও মজা করে আমার পেছনে দৌড়ালেন। তিনি হাসতে হাসতে বললেন, একটু দাঁড়াও, দেখি ধরতে পারি কিনা। কিছুক্ষণ পর খালা হেসে থেমে গেলেন। পরে চেয়ারে বসে নিয়ে বললেন, এখন একটু বিশ্রাম নেই। খালা ক্লান্ত দেখাচ্ছিলেন। আমি তার পাশে গিয়ে মজা করে বললাম, খালা এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন নাকি? আমার কথা শুনে খালা আমাকে তার ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটি অনেক স্পেশাল। আর দয়া করে গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার খালা দেখতে ছিল অসাধারণ সুন্দরী। বাইরে বের হলে সবাই তার দিকে চেয়ে থাকত। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তিনি খালুর সাথে শহরে থাকতেন, তাই তাদের সাথে তেমন বেশি যোগাযোগ বা দেখা করা হতো না। সে সময় আমি খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার মা বাবা বিদেশে ভ্রমণে যাচ্ছিলেন। আমার খালু যখন বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমাকে তার বাড়িতে রেখে যেতে। বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না। বাবা প্রথমে না করতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমি এখন বড় হয়েছি এবং নিজের যত্ন নিতে পারি। তবে খালুর অনেক বোঝানোর পর বাবা রাজি হয়ে গেলেন। আর এতে আমি খুব খুশি হলাম, কারণ আমারও ইচ্ছা ছিল খালুর বাড়িতে যাওয়ার। খালা প্রিয়ার বিয়ে হয়েছিল আমার খালুর সাথে প্রায় কয়েক বছর আগে। তখন আমি ছোট ছিলাম, কিন্তু খালাকে দেখে আমার খুব ভালো লাগত। তিনি শুধু সুন্দরী ছিলেন না, খুবই তরুণ এবং আকর্ষণীয় ছিলেন। আলু আর খালার জুটিকে সবাই একসঙ্গে মানানসি মনে করত। তবে তাদের তখনও কোনো সন্তান হয়নি। তারা অনেক ডাক্তার এবং কবিরাজের কাছেও গিয়েছিলেন, এমনকি বয়স্ক পীরদের কাছেও, কিন্তু তাও কোনো সমাধান পাননি। সবশেষে তারা তাদের ভাগ্য মেনে নিয়ে ধৈর্য ধরেছিলেন। খালু আর খালার মধ্যে অনেক ভালোবাসা ছিল, আর আমার মনে হয় খালু কখনই খালার সঙ্গে কোনো মুহূর্ত অপচয় করেননি। বিয়ের পর খালা রূপ আরও বেশি ফুটে উঠেছিল, আগের থেকেও বেশি মোহনীয় হয়ে উঠেছিলেন। একদিন খালা যখন রান্নাঘরে খাবার তৈরি করছিলেন, আমি তখন টিভিতে কিছু দেখছিলাম। হঠাৎ খালা আমার পাশে এসে দাঁড়ালেন। খালা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, কুনাল আজ কলেজে গেলে না? তার এমনভাবে আমার নাম ধরে ডাকা আমাকে কিছুটা অপ্রস্তুত করল, কারণ আমার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি হালকা বিরক্তি নিয়ে বললাম, না খালা, পরীক্ষা শেষে আমাদের 2 মাসের ছুটি চলছে। খালা তখন আমার জন্য দুধের শরবত নিয়ে এসে টেবিলে রাখলেন। তাকে এভাবে নিচু হয়ে কাজ করতে দেখে আমি কিছুটা অবাক হলাম। মনে হচ্ছিল কিছু বোঝার আগেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। খালার বাড়িতে এসেছি মাত্র 2 দিন হলো, আর এর মধ্যেই মনটা কিছুটা অস্থির হয়ে গেল। রাতে খাবারের সময় খাল আমাকে ও খালাকে বললেন যে তিনি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন। আগে যখন তিনি বাইরে কাজে যেতেন তখন খালাকে সঙ্গে নিয়ে যেতেন, কিন্তু এবার আমি বাড়িতে থাকার কারণে তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি আমাদের দুজনকে বাড়িতে রেখে চলে গেলেন। এরপর আমি খালার বিভিন্ন অভ্যাস লক্ষ্য করতে শুরু করলাম।
আমি দেখলাম খালা বেশিরভাগ সময় কফি পছন্দ করেন। খালা যখন আমার সামনে বসেছিলেন আমি হেসে বললাম, খালা আপনি দুধ চা কেন খান না? দ্রুত স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তখন খালা হেসে বললেন, আমার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, তাই নিজেকে সক্রিয় রাখার জন্য আমি কফি পান করি। পরের দিন আমি আমার মোবাইলে গেম খেলছিলাম। হেডফোন লাগানো ছিল। খেয়ালই করিনি কখন খালা এসে আমার পাশে বসে আমার গেম খেলা দেখছিলেন। গেমের মধ্যে আমরা বন্ধুরা গেম খেলার সময় মজা করছিলাম এবং রসিকতা করছিলাম, যা হয়তো শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। খালা আমার এসব কথা শুনে একটু অস্বস্তি অনুভব করলেন। তারপর তিনি আমার কাঁধে আলতো করে হাত রেখে তার উপস্থিতির জানান দিলেন। খালাকে নিজের পাশে বসে থাকতে দেখে আমি খুব লজ্জা পেলাম। বুঝতে পারলাম যে খালা আমাদের কথোপকথন শুনে ফেলেছেন। তখন খালা আর কিছু বললেন না। এরপর খালা তার ঘরে চলে গেলেন। আর আমার নিজের আচরণ নিয়ে খুবই খারাপ লাগল। সন্ধ্যায় আমি খালার ঘরে গিয়ে বললাম, খালা আজ আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। খালা মুচকি হেসে বললেন, কেন নয় আমার ছেলে, শুধু 2 মিনিট দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর কফি বানিয়ে দিচ্ছি। তিনি উঠে ওয়াশরুমের দিকে চলে গেলেন। আর আমি টিভি লাউঞ্জে গিয়ে বসলাম। সেখানে একটি ফুলদানি ছিল, যার একটি ফুল আমার খুব ভাল লেগেছিল। আমি সেই ফুলটি তুলে নিলাম। ঠিক তখনই খালা আমাকে ডাকলেন। আমি উত্তর দিলাম যে আমি টিভি লাউঞ্জে বসে আছি। খালা হাতে একটি ট্রে নিয়ে টিভি লাউঞ্জে এলেন, যার মধ্যে ছিল 2টি কাপ কফি। খালা আমাকে একটি কাপ কফি দিলেন আর অন্যটি নিজে হাতে নিয়ে টেবিলে রাখলেন। আমি যেই ফুলটি হাতে ধরে রেখেছিলাম সেটি খালার চুলে লাগিয়ে দিলাম। খালা হেসে উঠলেন এবং বললেন, ধন্যবাদ আমার ছেলে। এই কথা শুনে আমি একটু হতাশ হলাম। আমি খালার দিকে তাকিয়ে বললাম, খালা আপনি কি সারাদিন ঘরে থেকে একঘেয়েমি অনুভব করেন না? বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় না? তখন খালা বললেন, না কুনাল, আমি তোমার খালুর সঙ্গে মাঝে মধ্যে বাইরে যাই, কিন্তু তার ছাড়া একা কোথাও যাইনি। আমি চুপচাপ কফি পান করতে লাগলাম। রাতের খাবারের পর আমি টিভিতে একটি সিনেমা চালালাম এবং খালার সঙ্গে বসে দেখতে শুরু করলাম। খালা মনোযোগ দিয়ে সিনেমাটি দেখতে লাগলেন। হঠাৎ সিনেমা একটি দৃশ্য দেখে খালা বললেন, এ তো সেই বাজে জিনিস যা তুমি পাবজি খেলার সময় করছিলে। এটা একদম ঠিক কাজ নয়, তোমার ভাষাও খুব খারাপ। খালার কথা শুনে আমার খুব লজ্জা হলো। তারপর খালা আমাকে বললেন, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলব যাতে তিনি তোমার উপর একটু নজর রাখেন। তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। আমি খালার দিকে তাকিয়ে বললাম, প্লিজ খালা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এ ধরনের ভাষা ব্যবহার করব না। আমার বন্ধুরা এমন কথা বলে, তাই আমি তাদের উত্তর দিই। এইভাবে কথা শেষ করলাম। খালা আমার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, ভয় পেজো না, আমি কাউকে কিছু বলবো না। আমি জানি তরুণ ছেলেরা কখনো কখনো কেমন কথা বলে। ঠিক আছে, আরেকটা সিনেমা চালাও, এটা কি দেখছো? আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়ি পৌঁছে তার সাথে খোলামেলা কথা বলব, যাতে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বাড়ি পৌঁছে আমি তাকে জিজ্ঞাসা করলাম, অজয়, সেই সময় তুমি এত অস্থির কেন হয়ে গিয়েছিলে? খালাতো ভাইয়ের বুকে বাড়িতে একা পেয়ে যেভাবে কলা বাগানে নিয়ে কাজ করলাম। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। আমি তখন মাত্র 19-এর তরুণী। জীবন জুড়ে স্বপ্নের রং মেখে স্বামীর হাত ধরে নতুন জীবনে পা রেখেছি। বিয়ের পর আমাদের সংসার ছিল যেন এক রঙিন স্বপ্নের মতো। প্রতিদিনের ছোট ছোট আনন্দে মেতে উঠতাম আমরা। কিন্তু সবকিছু বদলে গেল সেদিন যখন রাসেল আমাদের বাড়িতে এল। রাসেল আমার স্বামীর খালাতো ভাই, দরিদ্র পরিবারের সন্তান, অথচ মেধাবী ছেলেটা। আমার শ্বশুর শাশুড়ি চাইতেন সে আমাদের বাড়িতে এসে পড়াশোনা করুক আর সংসারের কাজে সাহায্য করুক। আমার স্বামীও রাজি হয়েছিল, কারণ সে শিগগিরই বিদেশ যাবে। বিদেশে গেলে তো আর আমি একা থাকব। বাজারস্থায়ী জমির কাজ আর শ্বশুরের দেখাশোনা সবকিছু একা সামলানো আমার পক্ষে কঠিন। তাই রাসেলকে নিয়ে এল আমাদের বাড়িতে। শুরুর দিকে সব কিছুই ঠিকঠাক ছিল। রাসেল নিজের কাজে ব্যস্ত থাকত আর আমি নিজের ঘরের কাজে। কিন্তু সময়ের সাথে কিছু এক পরিবর্তন হচ্ছিল। রাসেল কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করল, তা দৃষ্টিতে যেন এক অন্যরকম ইঙ্গিত ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো এটা আমার ভুল ধারণা, এমন কিছু এক ভেবে নিজেকে শান্ত রাখলাম। কিন্তু দিন দিন সেই অনুভূতি বাড়তে লাগল।
একদিন যখন বাড়িতে কেউ ছিল না, রাসেল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে এগিয়ে এল। তার চোখে এক অসম্ভব আগ্রহের ছায়া ফুটে উঠছিল যা আমাকে ভীত করল। সেদিন সে হঠাৎ করেই আমার কাছে কুপ্রস্তাব দিল। প্রথমে বুঝে উঠতে পারিনি কি করব। গলা শুকিয়ে এল মনে হচ্ছিল, পা যেন জমে গেছে। কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। এই অপ্রত্যাশিত ঘটনার ধাক্কায় নিজের মধ্যে লুকিয়ে থাকা আতঙ্কটা যেন কয়েক গুণ বেড়ে গেল। এই ঘটনা আমি আমার স্বামীকে জানাতে পারিনি। ভয়ে অজানা এক ভয়। হয়তো সে আমাকে ভুল বুঝবে, হয়তো আমাদের সংসারে অশান্তি নেমে আসবে। কিন্তু রাসেলের দৃষ্টিভঙ্গি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। তার প্রতিটি কথায় এক ধরনের ধৃষ্টতা ফুটে উঠতে লাগল। আমি নিজেকে কোথাও আর নিরাপদ মনে করছিলাম না। অবশেষে এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম। সেদিন আর চুপ থাকা সম্ভব হলো না। সব ভয় দূরে সরিয়ে আমি আমার স্বামীকে জানিয়ে দিলাম। তারও প্রায় 1 মাস পর আমার স্বামী বিদেশ থেকে ফিরে এলেন, এক অদ্ভুত নীরবতা নিয়ে। বাড়িতে এসে একেবারে নির্বেশ সবকিছু পর্যবেক্ষণ করলেন। কিছুই বললেন না। শুধু রাসেলের সঙ্গে চকাচকি হলেই এক অন্যরকম ক্রোধ তার চোখে দেখা যাচ্ছিল। অবশেষে এক রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে আছে তখন পুলিশ এসে রাসেলকে ধরে নিয়ে গেল। আমার স্বামী কোনো কথা বলেনি, শুধু আমি তার চোখে দেখেছিলাম সেই শীতল রাগের আভাস। কিন্তু কি হতে যাচ্ছে আমাদের সংসারে? কি হয়েছিল? সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে আমার কি হচ্ছিল। শুধু এক অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। তার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি ভাবলাম সম্ভবত সে সেই সময়ের পরিবেশে অস্বস্তি বোধ করেছিল। আমি তাকে সান্ত্বনা দিলাম, কোনো সমস্যা নেই বাবা। যদি কখনো এমন কিছু অনুভব কর, আমাকে সঙ্গে সঙ্গে বলবে। খুশি রাত আমি তাকে বিশ্রাম করতে দিলাম এবং নিজেও ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু আমার মনে প্রশ্ন ঘুরছিল, এটি কি শুধু অস্থিরতা ছিল নাকি আরও কিছু? আমি এটিকে পরের দিনের জন্য রেখে দিলাম, কারণ অনেক সময় সময়ের সাথে সাথে উত্তর নিজেই চলে আসে। পরের সকালে অজয় তার ঘর থেকে বেরিয়ে এল সম্পূর্ণ স্বাভাবিক। তার আচরণ ঠিক যেমন প্রতিদিন হয়, যেন গত রাতে কিছুই হয়নি। আমি ভাবলাম সম্ভবত এটি সত্যি একটি মুহূর্তের ব্যাপার ছিল এবং এ নিয়ে বেশি চিন্তা করা ঠিক নয়। দিন কেটে গেল এবং আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমার মনে সেই প্রশ্ন কোথাও না কোথাও থেকে গেল। একদিন সুযোগ পেয়ে আমি তার সাথে হালকাভাবে কথা শুরু করলাম। অজয়, তোমার কি মনে আছে সেই দিন মাঠে কি হয়েছিল? আমি দেখেছিলাম যে তুমি হঠাৎ অস্থির হয়ে গিয়েছিলে। ঘৃষে কিছুক্ষণ থেমে বলল, মা, আমি নিজেই বুঝতে পারিনি যে কি হয়েছিল। সম্ভবত বৃষ্টি, ঠান্ডা এবং সেই নির্জন জায়গা আমাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল। তার কণ্ঠে সত্যতা ছিল। আমি বুঝতে পারলাম যে সে অভিজ্ঞতা নিয়ে নিজেও বিভ্রান্তিতে ছিল। আমি তাকে আরও অস্বস্তিতে ফেলতে চাইনি। তাই বললাম, ঠিক আছে বাবা, মাঝে মাঝে এমন হয়, কেউ বেশ কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকল। কিন্তু একবার আবার যখন আমরা মাঠে কাজ করছিলাম, এমন কিছু ঘটল যা আমাকে ভাবতে বাধ্য করল। অজয়া আমার কাছে এসে হঠাৎ বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, বলো কি কথা? আমার মামা যখন রাতের শিফটে কাজে থাকতেন তখন আমি আমার মামার বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিলাম। মামি তখন ঘুমাচ্ছিল একটি কালো পোশাক পরে। মামির কালো পোশাকের দিকে তাকিয়ে আমি কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। তাকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। মামার 2 মেয়ে, তাদের দেখতে অসম্ভব সুন্দর। তারা আমার বয়সী। তারা আমাকে খুবই ভালোবাসত এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন রাতে মামি আমাকে তার রুমে ডাকল। তখন বাড়িতে মামা ছিল না। আমি মামির রুমে গিয়ে দেখি মামি আর তার 2 মেয়ে সেজে গুজে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে আসতে দেখেই মামি আর তার 2 মেয়ে আমাকে। বন্ধুরা, গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। এমন পরিস্থিতিতে একা পুরুষ হয়ে সেই বাড়িতে থাকা কিছুটা কঠিন ছিল, কারণ বাড়িতে শুধু আমি একাই পুরুষ আর 3 জন মেয়ে মানুষ ছিল। মামি এবং তার মেয়েরা বেশ গোপনীয়তার সাথে তাদের জীবন যাপন করত। তাদের রুমের দরজা প্রায় বন্ধ থাকত এবং তারা নিজেদের মধ্যে সময় কাটাত। বাইরের কারো সাথে মিশত না। বাড়িতে অন্য কোনো ছেলে ছিল না। তাই আমি চেষ্টা করতাম সবার সঙ্গে সময় কাটানোর জন্য। মামির 2 মেয়ের জীবনযাত্রার ধরন আমাকে অনেক কিছু শিখিয়েছিল। একবার মামি বলেছিলেন, তারা নিজেরা সময় কাটাতে ভালোবাসে এবং নিজেদের মতো করে থাকতে পছন্দ করে।
আমার মনে এক প্রশ্ন জেগেছিল, কিন্তু মামি সবসময় তা হেসে এড়িয়ে যেতেন, যেন এর পেছনে কিছু রহস্যময় ছিল। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। আমি প্রায়ই ভাবতাম কেন মামি দুই মেয়ে তাদের রুমে এতটা সময় কাটায় এবং বাইরের জগতের সঙ্গে কম মিশে। যখন মামা নিত্য শিফট শুরু হলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম কেন তারা ১০ বছর বয়স থেকে তাদের রুমে বেশিরভাগ সময় কাটাচ্ছে। আমি আমার পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আর বাড়ির বাকিরা সবাই মহিলা হওয়ায় আমাকে অনেক গুরুত্ব দেওয়া হতো। ছোটবেলা থেকে আমি অনেক কিছু শিখতে শুরু করি, আর আমার বয়সের তুলনায় বেশ পরিপক্ক ছিলাম। তাই আমাকে অনেক দায়িত্ব দেওয়া হতো যে আমাকে খুশি করত। আমার মামা যখন নতুন চাকরি পেলেন, তখন তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে এলো। জানালেন যে তিনি রাতের শিফটে কাজ করবেন, আর সেই সময়টাতে মামি ও তার মেয়েরা বাসায় একা থাকবে। তখন আমার উপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো, তাদের দেখাশোনার। আমি মামাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আমি সব দায়িত্ব ভালোভাবে পালন করব। আমার কাজটা খুব এক কঠিন ছিল না, শুধু মামার বাড়িতে রাতে থাকা। এতে করে আমার পরিবারের সদস্যরা আমার অনেক প্রশংসা করত। সবাই জানত যে আমি আমার মামার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছি, তাই আমাকে সবাই সম্মান করত। তবে আমি জানতাম না যে এই দায়িত্ব পালন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আমাকে ৩ জন যুবতীর সঙ্গে এক ছাদের নিচে সময় কাটাতে হতো। তবুও আমি মামাকে আশ্বস্ত করে বললাম, আপনার চিন্তা নেই, আমি ঠিকভাবে সব সামলাব। আমার মা সব সময় বলতেন, সুনীল এখন বড় হয়ে গেছে। ৬ বছর বয়সে আমার কাছে অনেক বড় দায়িত্ব এসে পড়েছিল, যা আমার জন্য বেশ কঠিন মনে হতো। প্রতি সপ্তাহে মামি নিজেই আমাকে নিয়ে আসতেন, কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন হতে শুরু করে। রাতে মামির বাড়িতে যাওয়ার কথা ভেবে আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তাম, কারণ পরিস্থিতি অস্বস্তিকর হতে শুরু করেছিল। যখন আমাকে রাতে থাকার জন্য মামি বাড়িতে পাঠানো হতো, আমি শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সেখানে রাত কাটানো আমার পক্ষে সহজ ছিল না। আমার মা সব সময় বলতেন, তুমি পরিবারের একজন সদস্য, তোমার প্রিয়জনদের যত্ন নিতে হবে। সেই দায়িত্ব আমি মেনে নিলাম এবং আর পিছিয়ে আসতে পারলাম না। মামির বাড়িতে যাওয়ার পর আমি অনুভব করতাম যে তিনি আমাকে তার নিজের ছেলের মতো দেখতেন এবং আমাকে ভালোবাসতেন। তবে মাঝে মাঝে তার কিছু আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলত। তিনি প্রায় অভিযোগ করতেন যে মামা তাকে যথেষ্ট সময় দেন না এবং তার সাথে ঠিকভাবে কথা বলেন না। কিন্তু আমি এসব ব্যাপারে কখনো হস্তক্ষেপ করিনি, কারণ আমি তখনও কম বয়সী ছিলাম এবং বুঝতে পারতাম না। মামি সব সময় আমার সামনে পাতলা নাইট ড্রেস পরে আসত, যা তাকে আরও সুন্দর লাগত। জানি না কেন তিনি এমনটা করেন। আর তার মেয়েরা তো আরও শর্ট ড্রেস পরে বাড়িতে ঘোরাফেরা করে, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। মামির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আর মা সব সময় বলতেন, মামির বাড়িতে ঘুমাতে যাও, সবার খেয়াল রেখো। আমি তখন এই দায়িত্ব নিয়ে মামির বাড়িতে যেতাম। মামি হাসতে হাসতে বলতেন, আমাদের বাড়িতে বালিশের অভাব নেই, তুমি তোমার বালিশ নিয়ে এসো না। আমি হাসি মুখে বলতাম, আমি আমার বালিশেই ভালো ঘুমাই। বয়সের কারণে তখন অনেক কিছুই বুঝতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, মামির বাড়িতে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতাম। মাঝে মাঝে রাতের বেলায় কিছু শব্দ শুনতাম যা আমার ঘুমের ব্যাঘাত ঘটাত। আমি ভাবতাম, এই শব্দগুলোর পেছনে কি কারণ থাকতে পারে, মামাও তো বাড়িতে নাই। তাই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারতাম না। মামার বাড়ি আমার জন্য এক ধরনের অদ্ভুত ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে শান্তিতে থাকা আমার পক্ষে কঠিন ছিল। তার মধ্যে আবার মামি আর তার 2 মেয়ে আমার পিছনে লেগেই আছে। যাই হোক, আমি মামির বাড়ির কিছু অদ্ভুত আওয়াজ শুনে কৌতূহলী হয়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত নয়। তাই আমার প্রশ্নগুলো নিজের মধ্যে রেখেছিলাম এবং মামি বা তার মেয়েদের সাথে এই বিষয়ে কথা বলিনি। সত্যি বলতে, মামির বাড়ির পরিবেশ আমাকে কিছুটা অস্বস্তিকর করে তুলেছিল। ছোটবেলা থেকেই আমার মা আমাদের শালীনতা এবং শালীন পোশাকের শিক্ষা দিয়েছিলেন, যা আমাদের পরিবারের একটি সাধারণ রীতি ছিল। কিন্তু মামি আর মামির মেয়েরা এসব বিষয়ে তেমন গুরুত্ব দিত না, যা আমাকে ভাবিয়েছিল। মামির মেয়েরা প্রায়ই ঘরের হালকা পাতলা পোশাকে ঘুরে বেড়াত। মাঝরাতে পানি খেতে গেলে তাদের এমন কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতো, কারণ আমি তাদের বাড়ির ড্রয়িং রুমে ঘুমাতাম। তারা কেউ রাতের রুম থেকে বের হলে আমার চোখে পড়ত। আমি জানতাম না কিভাবে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
তাই যখনই তারা আমার সাথে রাতে কথা বলার চেষ্টা করত আমি ঘুমের ভান করতাম। বয়সের কারণে তাদের এই আচরণে আমার মনে নানা রকমের আবেগ জেগে উঠত, কিন্তু আমি সেগুলো দমিয়ে রাখতাম। একদিন রাতে মামি আমাকে দুধ খেতে দিয়ে বললেন, এটা খাও, তারপর ভালোভাবে ঘুমাও। আমি দুধ খেয়ে রুমে ফিরে গেলাম।